বুধবার সকাল থেকে শুরু হওয়া দিনভর সংঘর্ষের পর বৃহস্পতিবার সকাল থেকে গোপালগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বুধবারের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। হামলা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তবে এখনও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারফিউ জারি হওয়ার পর রাতে শহরে অনেকটা নীরব থাকলেও সকাল থেকে প্রাণ ফিরতে শুরু করেছে। তবে এখনও শহরের সড়কগুলোতে বুধবারের ভয়াবহতার চিহ্ন রয়েছে। এদিকে কারফিউর মধ্যেই কাজে বের হয়েছে নিম্ন আয়ের কর্মজীবী মানুষেরা। কিছু দোকানপাট খুললেও বন্ধ বেশিরভাগই। জেলায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। নতুন করে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগ দিয়ে নৌবাহিনীর ৫০ সদস্যের একটি দল। এদিকে এনসিপির কর্মসূচিতে হামলা সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ তো সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে, জনবান্ধব পুলিশ হিসাবে তারা শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় সবসময় সদা প্রস্তুত। আমরা এই যে ঘটনা ঘটলো এর জন্য শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা ব্যবস্থা নেব। কোনো সন্ত্রাসীকে দোষীকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। আমরা এ পর্যন্ত প্রায় ২০ জনের মতো আটক করেছি। খুবই শান্ত এবং শান্ত পরিবেশ করতেছি। এখানে কোনো বিরাজ নেই, কোনো অশান্তি নেই এখানে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে সুন্দর পরিবেশ, ভালো পরিবেশ বাংলাদেশ চলুক, আমরা এটাই চাই। প্যাটের দায় বার হয়েছি, আমাকে তো এখন আমার ৫-৬টা প্যাট, আমি কীভাবে বাঁচবো? এখন এই আমার ভাড়ার গাড়ি, আমার ভাড়া দেওয়া লাগবে, রোজ গেলে ৫০০ টাকা ভাড়া দেওয়া লাগবে। তো আমরা রিস্ক নিয়ে এসেছি, কোর্ট বন্ধ, আমাদের কোর্ট খুলে আমাদের আসতেই হবে। এখন এসে শুনি যে কোর্ট বন্ধ, এখন আবার আমরা রিস্ক নিয়ে ফিরে যাচ্ছি। গোপালগঞ্জ পরিস্থিতির আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, আমরা দেখেছি যে কারফিউ যেহেতু চলছে এর মধ্যে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সংখ্যা বাড়ছে কিনা জানাবেন। এবং একই সাথে এর আগে যখন আপনি সংযুক্ত ছিলেন বলছিলেন যে এই জেলা কারাগারে ভাঙচুর হয়েছে, তবে অস্ত্র লুটপাট হয়নি এবং কোনো কয়েদিও এখান থেকে আসলে নিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেনি। এর আগে সকাল থেকে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় যেখানে ভাঙচুর হয়েছে, মঞ্চ থেকে শুরু করে পুরো শহরের, সেখানেও এক ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সবকিছু মিলে এই কারফিউ জারির ভেতরে সাধারণ মানুষের আসলে জনজীবন কতটা স্বাভাবিক হচ্ছে কিনা এবং পরিস্থিতি নিয়েও আইন শৃঙ্খলা বাহিনী আসলে সর্বশেষ কি জানাচ্ছে? সকাল থেকে আমরা পুরো গোপালগঞ্জ সদর যে এলাকাটি সেটি কিন্তু আসলে ঘুরেছি এবং যেমনটি দেখেছি যে কর্মজীবী যারা রয়েছেন তারা কিন্তু ঘর থেকে বের হয়েছেন কারফিউ উপেক্ষা করে। এবং সড়কে আমরা তেমন কোনো যে নিরাপত্তা বাহিনী কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কড়া তৎপরতা কিন্তু আমরা দেখিনি, যেহেতু তেমন কোনো অপ্রীতিকর ঘটনার তথ্যও তারা দিতে পারেনি এবং আমরাও কিন্তু আসলে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার তথ্যও কিন্তু আসলে পাইনি। যার কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি বলছেন যে তারা আসলে এই যে জনসাধারণ যারা বের হয়েছেন তাদেরকে আসলে তেমন বাধা দিচ্ছেন না। এবং এই মুহূর্তে আমি আছি গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে এবং গতকাল কিন্তু এই কারাগারটিও হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং ঠিক মিনিট ২-১ আগে গোপালগঞ্জ জেলা প্রশাসক এই কারাগারে প্রবেশ করেছেন এবং এর আগে এই কারাগারে প্রবেশ করেছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা পরিদর্শক, তিনিও কিন্তু ভেতরে আছেন। অর্থাৎ জেলা প্রশাসক এবং কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা পরিদর্শক তারা কিন্তু ভেতরে আছেন, ভেতরে পরিদর্শন করছেন তারা, আমরা যতটুকু খবর পেয়েছি। এবং তারা ভেতর থেকে বের হয়ে আমাদের আসলে গতকাল থেকে আজ পর্যন্ত যে পূর্ণাঙ্গ চিত্র সেই চিত্রটি আসলে আমাদেরকে জানাবেন বলে আমরা এরই মধ্যে জেনেছি। তো পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি যিনি রয়েছেন তিনি কিন্তু গত বুলেটিনে আমি যেমনটি তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে এবং ২০ জনের বিরুদ্ধে কিন্তু আসলে আইনি ব্যবস্থার গ্রহণ বা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং আপনি যে প্রশ্নটি করলেন যে সংখ্যাটি আরও বাড়তে পারে কিনা, তো তিনি যেমনটি ইঙ্গিত দিয়েছেন যে এই ঘটনার সাথে গতকালের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনায় যারাই জড়িত তাদেরকে ছাড় দেবে না পুলিশ। এবং এমনটি কিন্তু এই বার্তাটির মাধ্যমে কিন্তু তিনি যেমনটি বুঝাতে চেয়েছেন যে এই ঘটনায় হয়তো বা গ্রেপ্তার যারা রয়েছেন তাদের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশের অভিযান চলছে, পাশাপাশি আমরা দেখছি যে মাঠে কোস্টগার্ড, বিজিবি, সেনাবাহিনী মোটামুটি সব বাহিনী কিন্তু রয়েছে, নৌবাহিনীও রয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে আসলে গোপালগঞ্জ শহর এবং যে মেইন রোড যেটিতে গতকাল রণক্ষেত্রে পরিণত হয়েছিল
সেটিতে কিন্তু আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা আমরা লক্ষ্য করেছি এবং সব কিছু মিলিয়ে বলা যায় যে এখন পরিস্থিতি সকাল থেকে যেমনটি দেখছি যে পরিস্থিতি কিন্তু পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে রয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা নতুন করে ঘটেনি এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা জেলা প্রশাসক এই কারাগার থেকে বের হবেন পরিদর্শন শেষে এবং তিনি আসলে গতকাল থেকে আজকের যে বিস্তারিত তথ্য তিনি সেটি আমাদেরকে জানাবেন। তানিয়া, নিশ্চয়ই আমরা তখন ফিরবো আবার আপনার কাছে। নিবেশা, ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক সহকর্মী নিবেশা ছিলেন আমাদের সাথে এতক্ষণ। এর আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের কৌশল পরিবর্তন করে এখন জঙ্গি কায়দায় হামলা করছে। গোপালগঞ্জে এনসিপির শীর্ষ নেতাদের হত্যা ছিল তাদের মূল উদ্দেশ্য। বলেন, প্রশাসন আরও কঠোর হলে সহিংসতার ঘটনা এতটা ভয়াবহ হতো না। বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে গোপালগঞ্জের হামলার পুরো ঘটনা সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। আরও জানাচ্ছেন কনক রহমান। গোপালগঞ্জের জুলাই পদযাত্রায় আমাদেরকে পদে পদে বাধা দেওয়া হয়েছে। বুধবার রাত 9:30 খুলনা প্রেস ক্লাবে প্রেস ব্রিফিংয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত 1 জুলাই থেকে তারা সারা দেশে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেন। সোমবার গোপালগঞ্জে তাদের কর্মসূচি ছিল তারই অংশ, যা পূর্ব নির্ধারিত। আর তাই সময় সুযোগ বুঝে প্রকাশ্যে অস্ত্র নিয়ে আওয়ামী ক্যাডাররা নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ সহ এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে তাদের উপর হামলা করেছে। যে মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে। তিনি বলেন, 5 আগস্ট সারা দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মুক্ত হলেও গোপালগঞ্জ ফ্যাসিস্টদের অভয়ারণ্যই রয়ে যায়, সারা দেশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের আশ্রয়স্থল। যে গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরা সারা দেশের যাদের নামে মারেছেন তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে। প্রেস ব্রিফিংয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গোপালগঞ্জে তাদের কর্মসূচির ওপর হামলার ঘটনা সারা দেশে যেভাবে প্রতিবাদ হয়েছে তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আজকে প্রতিবাদী সকল ফ্যাসিবাদ বিরোধী পক্ষকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। প্রেস ব্রিফিংয়ে এনসিপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে কড়া নিরাপত্তায় গোপালগঞ্জ থেকে এনসিপির শীর্ষ নেতারা রাতে খুলনা সার্কিট হাউসে পৌঁছান। কনক রহমান, 71, খুলনা। জুলাই পদযাত্রার 17তম দিনে ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করতে সেখানে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সে বিষয়ে খবর নিয়ে আমাদের সহকর্মী এরই মধ্যে যুক্ত হয়েছেন মনুল ইসলাম টিটু। টিটু, জানাবেন যে এনসিপি তো আমরা জানি সেখানে পৌঁছেছে এবং আপনার পেছনেও আসলে আমরা লক্ষ্য করছি যে হয়তো তারা পদযাত্রাটি শুরু করেছে। খবর আমাদের সর্বশেষ জানাবেন। এখন কিন্তু দেখি যে একটা পর্যটক থেকে শুরু হয়ে ইমামউদ্দিন স্কয়ার পর্যন্ত যাবে এবং ইমামউদ্দিন স্কয়ারে গিয়ে সেখানে সমাবেশের মাধ্যমে এই পদযাত্রার সমাপ্তি ঘটবে এবং ফরিদপুর থেকে কিন্তু এই যে পদযাত্রার অংশগ্রহণ গ্রহণকারীরা তারা রাজবাড়ী জেলার দিকে চলে যাবেন। আমি কথা বলেছিলাম যে ফরিদপুরের যে নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে আজকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে গোপালগঞ্জের যে ঘটনাটি ঘটেছে ঘটার পরে তাদের ফরিদপুরের যে সমাবেশ এই সমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়েছে এবং এই বিভিন্ন থেকে আসা হাজারো নারী নিয়েছে।
এবং যেটি বলছেন আজকে এই পদযাত্রাটি এখান থেকে ইমামউদ্দিন স্কয়ারে গিয়ে সেখানে যে সমাবেশ হবে, সমাবেশে যারা শহীদ পরিবারের সদস্য রয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন সার্জিস নাহিদরা। একই সাথে সমাবেশে জুলাইয়ের যে চেতনা ছিল সেই চেতনা বাস্তবায়নের লক্ষ্যে তারা বক্তব্য রাখবেন। তানিয়া, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে মনিরুল ইসলাম টিটু সর্বশেষ এই এনসিপির যে পদযাত্রার খবরাখবর জানানোর জন্য। দর্শক, আমাদের সহকর্মী এতক্ষণ যুক্ত ছিলেন এতক্ষণ ফরিদপুর থেকে মনিরুল ইসলাম টিটু। ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে শনিবারের সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল গোপালগঞ্জে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। তিনি জানান, ফ্যাসিবাদ বিরোধী শক্তির ওপর যেখানে হামলা হবে সেখানে তাদের প্রতিহত করা হবে। জানান, আগামী দিনে ফ্যাসিবাদী শক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেক প্রশ্নের জবাবে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল জানান, পিআর পদ্ধতির নির্বাচন গণতন্ত্র ও দেশের জন্য মঙ্গল। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশের কারণে নগরবাসীর কষ্ট হতে পারে সেজন্য আগাম ক্ষমা প্রার্থনা করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আওয়ামী যুবলীগের এই সশস্ত্র সন্ত্রাস অস্ত্র নিয়ে রাজপথে নামা এবং 15 বছর তারা এটা করেছে, তাদের এই ফ্যাসিস্ট নেত্রী পালিয়ে যাওয়ার পরেও যে তাদের এই দুঃসাহস বাংলাদেশ তারা দেখাচ্ছে, এটা আমরা তীব্র নিন্দা করি। তাদের গ্রেফতার করা উচিত, আইনের আওতায় আনা উচিত। গোপালগঞ্জের হামলা পরিকল্পিত যাতে অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারে তারই চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় জয়নুল আবেদিন এমন নির্বাচন আয়োজন করার আহ্বান জানান যাতে জনগণ তার নিজের ভোট নিজে দিতে পারে। সরকার পতনের 1 বছর পার হওয়ার পরও আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও কিভাবে থানা ও সচিবালয়ে আছেন সে প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা। 11 মাসও আপনি যখন নির্বাচন দিতে পারেন নাই, ঠিক নির্বাচনের যখন একটা নির্দিষ্ট সময় ঘোষণা করলেন তখন এই গোপালগঞ্জের এই ঘটনা ইঙ্গিত বহন করে দেশে যাতে আর নির্বাচন না হতে পারে, যাতে অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষকে আবার অবহেলা করতে পারে, সেই কারণে এই ষড়যন্ত্র। এটাতে বোঝার চেষ্টা করেন না আপনারা যেই পথে এগিয়ে যাচ্ছেন, বাংলাদেশকে আবার রসাতলে নেওয়ার, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার, বাংলাদেশে আবার একটি নির্বাচিত সরকার কায়েম হোক, এই বিষয়টিকে দূরে ঠেলে রাখার জন্য আবার কারো কারোর সাথে রাতে বসে বরিশালে মিটিং করে আবার নতুন ষড়যন্ত্র শুরু করছেন। জুলাই আন্দোলনের মিছিলে এক কাতারে যোগ দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গাড়ি চালক, মিষ্টির দোকানি কিংবা কাপড় বিক্রেতা। তাদের অনেকেই গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। থেমে গেছে অনেকের জীবনের চাকা, হাসপাতালে বছর পেরিয়েছে অনেকের। পা হারানোয় দুঃখ নেই তাদের, আছে সরকারি অবহেলার ক্ষোভ। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। শ্যামলী ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস্ট সেন্টার, সকাল 10টা। পা হারানো আহত কয়েকজন কৃত্রিম পায়ের সাথে শরীরকে মানিয়ে নেবার কঠিন পরিশ্রমে নেমেছেন। কাজটি সহজ নয়। কৃত্রিম পা লাগানো মাত্রই কেউ দৌড়াতে শুরু করবেন, ব্যাপারটা এত সহজও নয়, বরং দরকার দীর্ঘ চেষ্টা আর ফিজিওথেরাপি। কথা হচ্ছিল পা হারানো অটোচালক বগুড়ার শফিকুল ইসলামের সাথে। আমার 3 ভাই আমাকে হেল্প করতেছে সাংসারিকভাবে, ওদের মাধ্যমে দিয়ে চলতেছে। জুলাই ফাউন্ডেশন থেকে কোনো টাকা পয়সা পাইনি, কাগজ জমা দিয়েছি, বলতেছে একটু অপেক্ষা করেন, সময় লাগবে। নেত্রকোনার আকাশ মিয়া নারায়ণগঞ্জের চিটাগাং রোডে মিষ্টির দোকানে কাজ করতেন। 20 জুলাই আন্দোলনে গুলিতে হারিয়েছেন পা। বলছিলেন দেশের প্রয়োজনে আরেকটি পা দিতে তিনি প্রস্তুত, তবে হতাশা সঠিক সহায়তা না পাবার। আমরা যেরকম যে আশা নিয়ে আমরা রাস্তায় ছিলাম ওইরকম আর কি হয় নাই। এত একটা দেহ দিয়ে দিলাম, লাগলে আমরা আরেকটা পা দিব,
কিন্তু এরকম বাংলাদেশ আমরা চাই না। আন্দোলন করে মনে হইতেছে যেমন আমার একটা লস হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাইমুল ইসলাম 17 জুলাই থেকে শনির আখড়ায় আন্দোলনে যোগ দেন। 5 আগস্ট গুলিবিদ্ধ হন। একদিন পর যখন পা কাটার সিদ্ধান্ত আসে কান্নায় ভেঙে পড়েছিলেন। আমার তখন জ্ঞান ছিল না, লবিতে আসার পর জ্ঞান ফিরে তখন আমি দেখলাম যে আমার ফ্রেন্ডরা আছে, ভাইয়া আছে, ভাইয়ার আমার একটা বড় ভাই আছে আর কি, এলাকার বড় ভাই। তো তখন আমি বুঝে ফেলছি যে পা কাটতে হবে। মাদারীপুরের জাকির শিকদার গুলশানে কাপড়ের দোকানে কাজ করত। 18 জুলাই বাড্ডায় যখন গুলি লাগে ভেবেছিলেন মারা যাবেন। বলছিলেন ছোট বোন আর মায়ের মুখ দেখতে মন চাইছিল। পা হারানোর দুঃখ নেই, কিন্তু সরকারের অবহেলা নিয়ে আছে ক্ষোভ। সরকার তো বলে আমরা ফ্রি চিকিৎসা পাবো, আমরা ফ্রি এইটা পাবো সেটা পাবো, আমাদের ট্রিটমেন্টটা আসলে আমরা পাচ্ছি না। যেখানে আমরা প্রাপ্য সেইখানে আমরা বঞ্চিত, আর যেখানে প্রাপ্য না সেখানে আমরা আসলে প্রাপ্য। 2024 সালের জুলাইতে আহতদের চিকিৎসা শুরু করে ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস্ট সেন্টার বিএলবিসি। আগামী 5 বছর বিনামূল্যে এই সেবা চলবে বলে জানালেন ডাক্তার শাহিনুল হক রিপন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নিটো সহ দেশের 14টির বেশি হাসপাতালে আহতদের শনাক্ত করা হয়। এর মধ্যে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন করা হয়েছে 37 জনের, আর চিকিৎসা সেবা দিয়েছেন 184 জনকে। তাদের কোনো খরচ তো আমরা নিচ্ছি না, ইভেন তাদের আসা যাওয়া খরচ, থাকা এবং খাওয়া, যা মেডিসিন বা আনুষঙ্গিক যে রিলেটেড যে খরচগুলি আমরা তাদেরকে ফ্রি অফ করতে দিচ্ছি। 250 জন আহতকে চিকিৎসা ও পুনর্বাসনের সহায়তাও দিবে বিএলবিসি। এছাড়া আন্দোলনে আহত 416 জনকে প্রাথমিকভাবে 25,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শানা শারমিন, 71, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবুসহ 49 আসামির সকলের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 24 জুলাই পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রথম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেয়। এই মামলায় পলাতক 2 আসামি মোহাম্মদ হানিফ ও মাওলানা তাজউদ্দিনের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহানকে নিয়োগ দিয়েছে আপিল বিভাগ। আজ রাষ্ট্রপক্ষের শুনানি করেন ডিএজি আব্দুল্লাহ আল মাসুদ। এর আগে গত বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন এবং 11 জনের বিভিন্ন মেয়াদের দণ্ড মওকুফ করে রায় দেয় হাইকোর্ট। একই সাথে বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করলে গত 1 জুন তা মঞ্জুর করে আপিল করার অনুমতি দেয় প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ। 2004 সালের 21 আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের উপর গ্রেনেড হামলা হয়। এতে দলটির নেতাকর্মী সহ 24 জন নিহত হন, আহত হন কয়েকশো নেতাকর্মী। আমাদের প্রত্যাশা ন্যায় বিচারের স্বার্থে হাইকোর্ট ডিভিশন যেই রায়টা দিয়েছে খালাসের, ইনক্লুডিং দি নন অ্যাপিলিং অ্যাকিউজড মিস্টার তারেক রহমান, কারণ সাক্ষ্য প্রমাণে কনফেশনে কোথাও তার নাম ওইভাবে আসে না যে তাকে সাজা দেওয়া যায়। কাজেই যে রায় হাইকোর্ট ডিভিশন দিয়েছে এই রায়টা যাতে বহাল থাকে, অর্থাৎ রাষ্ট্র যে আপিল নিয়ে আসছে এই আপিলটা যাতে নামঞ্জুর হয়, ডিসমিস হয়, এটাই থাকবে আমাদের প্রত্যাশা। আজকে বৃহস্পতিবার, নেক্সট 24 তারিখে বৃহস্পতিবারে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। আদালতের নানা খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদেক। সৈকত, আমরা সংবাদে বলছিলাম যে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 24 জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। এ বিষয়ে আর কি জানানো হয়েছে আদালত থেকে? হাইকোর্টের রায় বিরুদ্ধে সে আপিলের শুনানিতে আজকে প্রথম দিন রাষ্ট্রপক্ষ থেকে ডিএজি আব্দুল্লাহ আল মাসুদ তিনি শুনানি করেন এবং এই মামলার যে পেপার বুক সেই পেপার বুকের উপরে তিনি আজকে বিভিন্ন তথ্য পড়েন এবং যেহেতু আপিল বিভাগ 1:30 পর্যন্ত চলে, মাঝখানে বিরতি দেওয়ার পর এবং পুরোটা সময় কিন্তু আজকে তিনি সেই পেপার বুক পড়েছেন। যেহেতু রাষ্ট্রপক্ষ হাইকোর্টে 1 ডিসেম্বর যে সব আসামিদের যে খালাস দিয়েছিল 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার, সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলটির যেহেতু তারা মামলার খালাসের এগেনস্টেই তারা আপিল করেছেন, এর জন্য তারা যে নিম্ন আদালতের যে রায় সেটা বহালের পক্ষেই তাদের যে আবেদন ছিল। এবং যেহেতু এই মামলার 2 জন পলাতক আসামি আবু হানিফ, যিনি হানিফ পরিবহনের মালিক, এবং মাওলানা তাজউদ্দিন, তাদের 2 জনের পক্ষে হাইকোর্টে যখন শুনানি হয় তখন কোনো আইনজীবী ছিল না। তো আজকে রাষ্ট্র নিযুক্ত যে স্টেট ডিফেন্স বা রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী SM শাহজাহান
তাকে এই মামলা নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি শুনানির পর গণমাধ্যমের সাথেও কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এমনিও তিনি তারেক রহমান অন্যান্য আসামির পক্ষের আইনজীবী তিনি দাবি করছেন যে হাইকোর্ট যে মামলাটিতে সকল সাজা আসামিদের সাজা খালাস দিল এবং সেই তারা হাইকোর্টের রায়টা বহাল থাক আপিল বিভাগে সেটাই চান। যেহেতু আগামী এক সপ্তাহ পরে আবার 24শে জুলাই শুনানি হবে, আজকে যেহেতু রাষ্ট্রপক্ষের শুনানি হলো এবং রাষ্ট্রপক্ষের হয়তো ওই দিনও শুনানি করতে পারেন, এরপরে হয়তো আরও 2-3 দিন শুনানি হবে। এর পাশাপাশি যে আজকের এই শুনানির পাশাপাশি যে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি তানিয়া, যে হাইকোর্টে কিছুক্ষণ আগে যে জাতীয় নাগরিক পার্টির যে আইনজীবী যারা রয়েছেন, জাতীয় নাগরিক পার্টির যারা আইনজীবী হাইকোর্টে, তারা কিন্তু গোপালগঞ্জের যে ঘটনাটি গতকালকে ঘটেছে, গোপালগঞ্জে যে এনসিপির যে নেতৃবৃন্দের উপর যে হামলা, সেই হামলার প্রতিবাদে তারা একটা বিক্ষোভ করেছে এবং এর প্রতিবাদ জানিয়েছে। এছাড়া আজকে সপ্তাহের শেষ দিন আর তেমন কোনো বড় উল্লেখযোগ্য মামলার কিন্তু আজকে শুনানি হয়নি। তো আজকে এই তারেক রহমানের বা লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে যে রায়টি হাইকোর্টের যে রায়ের বিরুদ্ধে যে রাষ্ট্রপক্ষ আপিল করেছিলেন 21 আগস্টের মামলার, এই মামলা হয়েছিল, এটা নিয়েছিলাম। সব মিলিয়ে তানিয়া বলা চলে যে আজকে এই মামলাটিই ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলার যে মামলাটির রায়ের বা খালাসের রায়ের বিরুদ্ধে যে শুনানি, এটাই ছিল আজকে মূল মামলা। তো এখন পর্যন্ত তানিয়া আমার কাছে এটাই ছিল সর্বশেষ তথ্য এবং পরবর্তী কোনো তথ্য পেলে সেটা আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিব। ধন্যবাদ সৈকত সাদিক, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। নিশ্চয়ই আমরা আবারও আদালতের কোনো খবর জানবার জন্য আপনার কাছে ফিরে আসব। দর্শক, আমাদের সহকর্মী সৈকত সাদিক ছিলেন এতক্ষণ আদালত থেকে। আমরা আবারও এনসিপির খবরে যেতে চাই। এনসিপি এই মুহূর্তে ফরিদপুরে তাদের পদযাত্রা কর্মসূচি পালন করছেন। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম টিটু সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন। টিটু, এই মুহূর্তে পদযাত্রাটি কোথায় অবস্থান করছে জানাবেন? ফরিদপুরের আর্থিক হাউস থেকে পদযাত্রাটি এই মুহূর্তে তারা জেনারেল সমাবেশ এই ঘটবে। আমরা দেখছি বিভিন্ন বয়সের নারী পুরুষ সবাই কিন্তু এই পদযাত্রায় অংশ নিয়েছে। আগে বেলা 1:20 মিনিটে কেন্দ্রীয় এনসিপি কেন্দ্রীয় নেতৃত্বের সেই গাড়ি সার্কিট হাউসে গিয়ে অবস্থান করে। সেখান থেকে পদযাত্রাটি শুরু হয়েছে। সেই পদযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ে যে এই মুহূর্তে সরকারি বাড়ির সামনে এবং আমরা দেখছি বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু মুখর রয়েছে এই পদযাত্রা এবং সঠিক যে পতন হয়েছে সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে মনিরুল ইসলাম টিটু, আমরা ফিরবো আবারও আপনার কাছ থেকে। এই ফরিদপুরে এনসিপির যে পদযাত্রার চলছে সেই খবর আমরা জানবো, তবে আমরা এই মুহূর্তে যেতে চাই দর্শক গোপালগঞ্জে। সেখানে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সামনে, আমরা যুক্ত হচ্ছি সেখানে। ঠিক আছে, আমরা দেখি, এটা আমরা আইনের সহায়তা নিব। না, এটা আমি বলতে পারবো না। এটা এই কোশ্চেন করাটা একটু মানে অপ্রতুল। এটা আমরা এটা জানি, আপনি আইনি সহায়তা যেগুলো আছে সেগুলো আমরা ভবিষ্যতে আমরা কারা অধিদপ্তর আমরা পর্যালোচনা করবো করে আপনাদেরকে। গোপালগঞ্জ জেলা কারাগারের আশপাশে হামলায় বেশ কিছু স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? না, এটা আমাদের জাস্ট কাজ, আপনারা যেটা দেখেছেন আমাদের একটা গাড়ি একটু ভাঙচুর হয়েছে, এখানে একটা মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে, এখানে একটা ব্যক্তিগত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এই জিনিসগুলো, আমাদের ক্যান্টিনে কিছু ভাঙচুর হয়েছে এখানে, এই জিনিসগুলো আমরা ক্ষতিটা পুষিয়ে নেবো আমরা ইনশাআল্লাহ। নো। পুরো নামটা কি আপনার? আমার নাম হচ্ছে কর্নেল মোহাম্মদ তানভীর হোসেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, থ্যাংক ইউ। একদিকে খেলাপি ঋণ উদ্ধারে শক্ত ব্যবস্থা, অন্যদিকে আমানত সংগ্রহে ব্যাংকারদের উদ্দীপ্ত করা, এই দুই তরিকার বেশ খানিকটা বিপর্যয় সামলে উঠেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। গেল 6 মাসে আমানত বেড়েছে 12,000 কোটি টাকা, প্রায় 462 কোটি টাকা খেলাপি ঋণ আদায় হয়েছে বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। বড় ঋণে ঝুঁকি বেশি, তাই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দেওয়ার উদ্যোগ বাড়ানো হয়েছে। এতে বছর শেষে জনতা ব্যাংকের আর্থিক স্বাস্থ্য আরও ভালো হবে বলেও আশা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে।
পতিত আওয়ামী সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় বেক্সিমকো, এস আলম, অ্যাননটেক্স, ক্রিসেন্ট সহ কয়েকটি গ্রুপ জনতা ব্যাংক থেকে হাতিয়ে নেয় 50,000 কোটি টাকার বেশি, যার প্রায় পুরোটাই খেলাপি। এই টাকার পুরোটাই হাতিয়ে নেওয়া হয় 2017 থেকে 2024 সালের মধ্যে। এতে খাদের কিনারায় পৌঁছানো জনতা ব্যাংককে টেনে তোলার দায়িত্ব পেয়ে ঢেলে সাজানোর উদ্যোগ নেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। রাজনৈতিক পট পরিবর্তনের 9 মাসে খেলাপি ঋণ আদায়, নতুন তহবিল আনা সহ বেশ কয়েকটি সূচকে বেশ খানিকটা ইতিবাচক অগ্রগতি তুলে ধরেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। ডিসেম্বর 2024-এর ক্লোজিংয়ে জনতা ব্যাংকের আমানতের পরিমাণ ছিল 1,09,000 কোটি টাকা। আমাদের এই মাঠ পর্যায়ের এই ব্যাপক সারা এবং আমাদের প্রোডাক্টগুলোর বদলতে আমরা এখন আমাদের ডিপোজিটের পরিমাণ দাঁড়িয়েছে 1,22,000 কোটি টাকা। প্রতিদিন আমাকে 22,000 কোটি টাকা ধার করে আমাদের ডিপোজিটারদের যে সমস্ত চাহিদা ছিল সেটাকে আমাকে মেটাতে হতো। সেই বোরিংটা কমে এখন আমার 14,000 কোটি টাকা নেমে আসছে। এলসির পেমেন্টের ক্ষেত্রে আমাদের বড় একটা বকেয়া ছিল, সেই বকেয়ার পরিমাণ ছিল 1,800 মিলিয়ন। তো এই পরিমাণ টাকার ডলার মানে এগেনস্টে ডলার সংস্থান করতে হয়েছে। আমরা ইতিমধ্যে আমরা এটা পরিশোধ করতে পেরেছি। আমাদের এখন মাত্র 32 মিলিয়নের মতো বকেয়া রয়েছে। জনতা ব্যাংকের শীর্ষ 10 ঋণ গ্রহীতার ঋণের নামে এই 1,2 কোটি টাকা বের করে নেওয়া হয়েছে ব্যাংকটির লোকাল অফিস, ভবন শাখা, চট্টগ্রাম ও দিলকুশা সহ মাত্র 5টি শাখা থেকে। তাই ঝুঁকিপূর্ণ বড় ঋণ না দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের বেশি ঋণ দেওয়ার উদ্যোগের কথাও জানান মুজিবুর রহমান। আমরা চাই কুমিল্লার টাকায় কুমিল্লার সমৃদ্ধি আসুক, রংপুরের টাকায় রংপুরের সমৃদ্ধি আসুক, খুলনা টাকা খুলনায় বিনিয়োগ হোক। ওই সমস্ত টাকা হেড অফিসে আসলে এখান থেকে যে বড় বড় মানে যে সমস্ত দুর্বৃত্তায়ন হয় ঋণের নামে, সেগুলো যেন হওয়ার সুযোগ না পায়। খুলনাতে আপিল জুট মিল, সেখানে প্রায় 103 কোটি টাকার মতো রিকভারি হয়েছে। তারপরে আমাদের ফরিদপুরে বিএস জুট মিল, সেখানেও প্রায় 53 কোটি টাকার মতো রিকভারি হয়েছে। তো এরকমভাবে এই ট্রাইপার্টি এগ্রিমেন্ট করে করে আমরা সম্পত্তিগুলো বিক্রির মাধ্যমে 2024 সালে সারা বছরে আমাদের খেলাপি ঋণ আদায় হয়েছে 429 কোটি টাকা। তো সেইখানে আমরা এই বছর এই 6 মাসে আমরা 462 কোটি টাকা আদায় করতে পেরেছি। গ্রাহক সেবা দিয়ে পেশাদারিত্ব প্রতিষ্ঠায় দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে ব্যাংকে জেহাদ ঘোষণা করা হয়েছে বলেও জানান জনতা ব্যাংকের এই শীর্ষ নির্বাহী। সুশান্ত সিনহা, 71, ঢাকা। ঢাকা সহ সারা দেশে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। তবে আগামীকাল থেকে ঢাকার আকাশে সূর্যের দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কমতে পারে বৃষ্টিপাত, তবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে উত্তরাঞ্চলে। দীর্ঘ 1 সপ্তাহের বেশি সময় ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ মাসের পুরোটা সময় ভারী বর্ষণ বা গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে ঢাকা ও আশেপাশের এলাকায় সূর্যের দেখা মিললেও উত্তরাঞ্চলের বৃষ্টি থামার সম্ভাবনা নেই। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে বৃষ্টিতে সকালে স্কুল কলেজের শিক্ষার্থী সহ অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েন। সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট, ফলে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে যাত্রীদের। ভারী বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর বেশিরভাগ সড়ক তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী, চাকরিজীবী সহ বহু মানুষ। টানা বৃষ্টি হচ্ছে ময়মনসিংহে। এতে নগরীর ব্রাহ্মপল্লী, CK ঘোষ রোড, চামড়াগুদাম, সেহরা, চরপাড়া, পলাশপুর সহ বেশিরভাগ সড়কে 1 থেকে 1.5 ফুট পানিতে তলিয়ে গেছে। বেশিরভাগ মানুষ বাইরে বের হতেই বিপদে পড়ছেন। শহরের বড় দুটি বাজারে পানি উঠে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাকাটাও ব্যাহত হচ্ছে। বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন শহরের ড্রেনগুলো অকেজো থাকায় তাদের এই দুর্ভোগ। এ নিয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে বারবার বলা হলেও তারা এদিকে মনোযোগ দেয়নি। শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস লিখে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবার লঙ্কানদের টি20 সিরিজে হারিয়েছে টিম টাইগার্স। টেস্ট এবং ওয়ানডে হারলেও টি20 সিরিজ জয় করে দেশে ফিরেছে লিটনরা। বেলা 11:30টার দিকে বাংলাদেশ দলকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। টি20 সিরিজের পুরো স্কোয়াড অবশ্য একসাথে ফিরতে পারেনি দেশে। শেষ ম্যাচের সেরা প্লেয়ার শেখ মাহদি এবং পুরো সিরিজে দারুণ ব্যাট করা শামীম পাটোয়ারি দলের সাথে ফিরলেননি। আগামীকাল আরেক ফ্লাইটে ঢাকা আসবেন এই 2 টাইগার। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল।
সংক্রমণ, জীবাণু এবং বায়ু দূষণ থেকে সুরক্ষিত থাকতে মাস্ক ব্যবহার করুন। থাকুন একাত্তরের সাথে।